সার্কেলের মধ্যেই যেন আমি বড় হয়েছিলাম। এবার আমাদের কি হয়, ফুই ফুই কেঁদে ঠিক গান্ধীজি চলে গেছে। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু চলে গেছে। কে লিখেছে? নয়নতারা সেগাল। তো নয়নতারা সেগাল হচ্ছে গান্ধীজির পরিবারের একজন। তিনি হচ্ছেন আমাদের আজকের এই প্যারাগ্রাফের আর কি লেখিকা। তো লেখিকা আর কি রাজনৈতিক পরিবার থেকে তিনি বিলং করেন, মানে গান্ধীজির পরিবারেরই কোনো একজন সদস্য। ঠিক আছে, গান্ধীজি তো সারা দেশবাসীকে নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতেন, আন্দোলন করতেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন। ঠিক আছে, হাজার হাজার মানুষ তার এই মানে পদযাত্রায় বেরোতো, কিন্তু ফ্যামিলির লোকজন খুব একটা বেরোতো না। নর্মালি আমরা যেটা করি সেটাতে আমরা আদার্সদের পেলেও ফ্যামিলির লোকদের পাই না। তো ফ্যামিলির লোকরা বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে, তারা হয়তো জিনিসটাকে এইভাবে নেয় না। তিনি হয়তো কোনোদিন হাঁটেননি তার সাথে, কিন্তু আজকে বাপু নেই, গান্ধীজি নেই বেঁচে, সেই জিনিসটা যেন ভ্যানিশ হয়ে গেছে, তিনি একা একটা অনুভব করছেন। তো নয়নতারা সেগালের একটা বায়োগ্রাফি রয়েছে, অটোবায়োগ্রাফি, সেখানের একটা পার্ট হচ্ছে আমাদের আজকের টেক্সট। তিনি তার বায়োগ্রাফি যে লিখেছিলেন নিজের সম্বন্ধে যে বায়োগ্রাফি তিনি লিখেছিলেন, সেইখানের একটা অংশ হচ্ছে আমাদের আজকের টেক্সট। কারণ তিনি বায়োগ্রাফিতে তার এই পার্টটাও রেখেছিলেন, কারণ তার জীবনের এটাও তো একটা দিক ছিল, এই জিনিসটাও তিনি দেখেছিলেন। কারণ হয় আমাদের মাথার উপরে যদি বড় একজন কেউ থাকে আমরা সুরক্ষিত অনুভব করি, তিনি থাকাকালীন আমরা অতটা ফিল করতে পারি না, কিন্তু চলে গেলে সেই ফিলিংসটা আসে। খুব সুন্দরভাবে আমরা টেক্সটটা বুঝতে চলেছি। কবি পরিচিতিটা জাস্ট সামান্য, আমি বেশি কবি পরিচিতির ভেতরে ঢুকবো না, আমরা টেক্সটটা একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দরভাবে বুঝতে চলেছি। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, দেখো টেক্সটটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি সেই চেষ্টাটাই করব, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং অন্তর্নিহিত অর্থ। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, এটা আই মানে কে? লেখিকা, তাই তো? লেখিকার নাম কি? নয়নতারা সেগাল। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি বাড়িতে তখন চা খাচ্ছিলাম। কখন? অন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, অফ 30th জানুয়ারি, তাই তো? 30শে জানুয়ারি সন্ধেবেলা আমি চা খাচ্ছি। কত সাল? 1948। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, বিড়লা হাউস থেকে আমার উদ্দেশ্যে একটা কল আসলো আমাদের পরিবারে। বাই অ্যান আর্জেন্ট, জরুরি টেলিফোন, আর্জেন্ট একটা কল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভাকক্ষে তাকে গুলি করে মারা হয়েছে। এই খবরটা আমাকে টেলিফোনে দেওয়া হলো। I was numb with shock as I got into the car. তো I was numb, আমি মানে with shock মানে চমকে গেলাম, এবং মনে হচ্ছে আর কোনো শরীরে কোনো কিছু কাজ করছে না, যেরকমটা হয় প্রিয় মানুষ চলে গেলে। As I got into the car, এবং গাড়িতে করে সেই দিকে যাব। At the বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers, তাহলে গান্ধীজির দুটো দল পাবো। গান্ধীজির একটা হবে রিলেটিভস, পরিবারের লোক, আর একটা যে ফলোয়ার্স, হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স, ঠিক আছে, যে অনুগামী, তার সাথে যারা আর কি হাঁটতো রাস্তায়, যে দেশ স্বাধীন করতে হবে, আন্দোলন করতো। ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি, তার সেই বডিকে ঘিরে। আমরা ছবি দেখলাম একটু আগে, মৃত্যুর পর চারিদিকে যেটা ঘটে আর কি। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই ঘরটাতে আর কি সাইলেন্স বিরাজ করছিল, একদম কি নিস্তব্ধতা। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, গান্ধীজির শেষ নিঃশ্বাস যে ত্যাগ করেছিল, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেখানে গান্ধীজির শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল সেই ঘরে একদম সাইলেন্স বিরাজ করছিল, যেটা আর কি ঘটে আর কি নর্মালি। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম, অগ্নিশিখা, ফ্লেম মানে অগ্নিশিখা, তাহলে অগ্নিশিখার মতো খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত দিল্লিতে চলে গেল খবরটা, তাই না? দেশটা তো মানে দেশ পরিচালনা হয় কোথা থেকে? দিল্লি থেকে। তো দিল্লিকে আমরা ইংলিশে কি বলবো? ডেলি। স্প্রেড ছড়িয়ে পড়া, থ্রু মধ্যে দিয়ে, অগ্নিশিখার মতো আর কি জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়লো খবরটা যে গান্ধীজি আর নেই। ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড মানে বাতাসে অগ্নিশিখা যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম বাতাসে, বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ার মতো চারিদিকে খবর ছড়িয়ে পড়লো বাপু আর নেই। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, তাহলে মহিলা এবং পুরুষের দুঃখী মহিলা পুরুষের দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, সবাই জড়ো হয়েছিল, কালেক্টেড একসাথে জড়ো হয়েছিল কোথায়? বিড়লা হাউসে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, তাহলে আউট অফ এভরি উইন্ডো মানে ওই বিড়লা হাউসের প্রত্যেকটা জানালা থেকে দেখলে দেখা যাচ্ছে লোক বাইরে সব দাঁড়িয়ে রয়েছে। এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন
ব্লার, ব্রাউন মানে একটা তামাটে বর্ণ, ব্লার অস্পষ্ট, অস্পষ্ট, ফেস মুখ। তাহলে যারা দাঁড়িয়ে ছিল তাদের মুখটা কিরকম বিবরণ দেওয়া হয়েছে, যাদেরকে দেখা যাচ্ছে জানলার বাইরে রয়েছে সবাই, তাদের মুখটা তামাটে কালারের, কারণ সবাই দুঃখী। আর ব্লার অস্পষ্ট মানে প্রচুর সংখ্যায় যখন থাকে তখন সব অস্পষ্ট হয় এবং অনেকটা দূর থেকেই তো সব তো সামনে আসতে পারছে না। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো রকম সাউন্ড করছে না। নর্মালি যেটা দেখা যায় চারিদিকে লোকজন জড়ো হলে একটা হইচই শুরু হয়, কিন্তু এখানে কোনো হইচই নেই, সব প্রচুর মানুষ কিন্তু সব শান্ত। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এটা ছিল একটা আনন্যাচারাল, যেটা ন্যাচারাল ব্যাপার নয়। নর্মালি যেটা দেখা যায় চেঁচামেচি হবে, সেখানে চেঁচামেচি হচ্ছে না, তার মানে এটা একটা আনন্যাচারাল সাইলেন্স, যেটা হওয়ার কথা নয় নর্মালি, যেটা আমরা দেখে থাকি আর কি। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, টাইম স্টুড স্টিল, এই স্টিল মানে থেমে গেল, ফর দোজ ফিউ মিনিটস কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছে টাইম বন্ধ হয়ে গেছে, সবাই থেমে গেল, সব চুপ। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানে মানুষজন কি টু প্রচুর পরিমাণে, খুব বেশি পরিমাণে, স্টান্ড মানে কি স্তম্ভিত, মানে অবাক হয়ে যাওয়ার মতো। তাহলে প্রথমে কিন্তু মানুষজন সেরকম কোনো কথা বলছিল না, সব চুপচাপ ছিল আর কি, তাই না? এই জন্য বলছে বিগিনিং, প্রথম দিকে, প্রথম মানুষ যখন শুনলো এবং সামনে এসে সব আর কি শক। লেটার দে ক্ল্যামর্ড, লেটার মানে তারপরে, দে ক্ল্যামর্ড, এই যে ক্ল্যামর্ড মানে কোলাহল, তারপরে শুরু হলো চেঁচামেচি। ওয়াইল্ডলি মানে প্রচুর পরিমাণে। শাউটিং অ্যান্ড ক্রাইং মানে সবাই চেঁচাচ্ছে এবং কাঁদছে, তাই না? এই আওয়াজটা তারপর থেকে আসতে শুরু করলো। দে জোসেল্ড, এই যে জোসেল মানে ধাক্কা ধাক্কি, একে অপরকে ধাক্কা দিচ্ছে, সবাই আর কি গান্ধীজির সামনে যাবে, গিয়ে তাকে আর কি পাটা ছোবে, তাকে দর্শন করবে শেষবারের মতো। তো দে জোসেল ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তাহলে তারা এমন ভাবে ধাক্কাধাক্কি করছে, ওয়ান অ্যানাদার একে অন্যের সাথে, মানে ধাক্কাধাক্কিটা এমন পরিমাণেই ছিল মনে হচ্ছে স্ট্যাম্পেড, পদপিষ্ট হয়ে যেতে পারে কেউ। দে কাম, তারা শান্ত হয়েছিল, আর লিটিল কিছুক্ষণের জন্য, হোয়েন যখন, ইট ওয়াজ অ্যানাউন্সড ঘোষণা করা হয়েছিল, দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি, মানে তাদেরকে অ্যালাউ করা হবে, অ্যালাউড মানে লোকজনদেরকে অ্যালাউ করা হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, বিফোর দ্য ফিউনারেল, এই শেষকৃত্যে, এই এখন তো শেষকৃত্য যেটাকে বলে, এই সময় গান্ধীজিকে সবাই দেখতে পাবে, এরকমটা যখন ঘোষণা করা হলো, তখন তারা কি করলো, তখন তারা শান্ত হয়েছিল কিছুটা সময়ের জন্য, যে তাদের মধ্যে এবার একটা শান্তি, একটা স্বস্তি এসেছিল যে গান্ধীজিকে শেষবারের মতো দেখতে পাবো। When one is faced with the shock of loved one's death, one whimpers, what will become of me now that he has left me? এই পুরোটার অর্থ ভালো করে বুঝতে হবে, যে এখানে বলা হচ্ছে যে when one is faced with the shock of a loved one's death, মানে কোনো একজনের প্রিয় মানুষ যখন হারিয়ে যায়, তখন যে যেভাবে আর কি শক হয়, যে এবার আমার কি হবে, প্রথম কথাটা তো এটাই হয়, এবার আমার কি হবে। তো ওয়ান হুইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, সে তো আমাকে ছেড়ে চলে গেছে। মানে আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে গেলে আমরা যেরকম ভাবে বলি, এবার আমাদের কি হবে, ফুপি ফুপি কেঁদে, ঠিক গান্ধীজি চলে গেছে, গান্ধীজির পরিবারের লোক নয় ওরা, তারা ভারতীয়, কিন্তু সবার মনের মধ্যে একই রকম দুঃখ, এবার আমাদের কি হবে, এইরকম একটা, মানে এতটাই মানে কাছের ছিল গান্ধীজি তাদের কাছে। দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট, বেশিরভাগ লোকেরই একই রকমের প্রশ্ন ছিল, ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং, তারা মানে শোকে কাতর মানুষদের সবার এই এই একই ধরনের প্রশ্ন ছিল, যে আমাদের প্রিয় মানুষটা চলে গেছে, এবার আমাদের কি হবে। বলছে না, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, মানে হারিয়ে যাওয়া বাচ্চা, মানে আমার বাবা মা থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, যে দেখভাল করে বাচ্চাটাকে, সেই দেখভাল করা লোকটা বাচ্চাটা থেকে আলাদা হয়ে গেছে। তো মানে সাধারণ মানুষ এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, যে এবার আমাদের কি হবে, আমাদের মাথার উপরে যে ছিল সে তো নেই। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস as we sat, it was the question in many of our hearts, আমাদের বেশিরভাগেরই হৃদয়ে একই রকম প্রশ্ন, as we sat আমরা বসে আছি, still shock মানে একদম শক হয়ে, স্তম্ভিত হয়ে এক জায়গায় বসে আছি, এবং আমাদের সবার একই রকমের প্রশ্ন, যে এবার আমাদের কি হবে, আমাদের প্রিয় মানুষটা তো আমাদের ছেড়ে চলে গেল। and unbelieving মানে আমরা কেউই বিশ্বাস করতে পারছি না যে বাপু আর নেই বেঁচে। we listened to the broadcast, ব্রডকাস্ট মানে আমরা জানি বেতার সম্প্রচার যেটাকে বলে, তাহলে we listened to the broadcast telling the people, তাহলে ব্রডকাস্টের মাধ্যমে লোকদেরকে বলা হচ্ছে, কোথাকার লোক, অফ ইন্ডিয়া, ভারতের লোকদেরকে বলা হচ্ছে, দ্যাট যে their বাপু was
নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই। তাহলে বেতার সম্প্রচারের মাধ্যমে মানে রেডিওতে বলা হচ্ছে সব জায়গায় যে বাপু আর বেঁচে নেই, তাই বাপু ওয়াজ নো মোর। গান্ধীজি's funeral was to take place the day after his death, তার মৃত্যুর পরেই ফিউনারেল মানে অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার যে কাজ সম্পন্ন হবে, তো গান্ধীজির বডি নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে, তো সেই কাজটা আর কি হবে আওয়ার্স ইন অ্যাডভান্স, মানে তার আগেই, মানে এই সময়ে গান্ধীজি এখান দিয়ে যাবে, মানে গান্ধীজির প্রসেশন যেটাকে বলে আর কি, হয়তো লরিতে করে তাকে নিয়ে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হবে ফুল দিয়ে, তো সেটা যাবে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে পারে, মানুষ আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে সবাই ভিড় করে গান্ধীজিকে শেষবারের মতো একবার দেখে বলে। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট, মানে একদম লম্বা করে দাঁড়িয়ে রয়েছে। দ্য ফিউনারেল প্রসেশন মানে ফিউনারেলের এই যে মিছিলটা যাবে ওয়াজ টু ফলো, এবং সেই মিছিলের সাথে তারাও যেতে চায়, সবাই আর কি দাঁড়িয়ে রয়েছে। পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার স্পোক ফর আস, আমাদের সবার উদ্দেশ্যে বললেন। হোয়েন সি সেড সিম্পলি, যখন বললেন একদম সাধারণভাবে বললেন, কি বললেন? উই উইল ওয়াক, আমরা সবাই হাঁটবো, আমরা সবাই হাঁটবো, কারণ গান্ধীজি তো হেঁটে হেঁটেই সারা দেশ আর কি আন্দোলন করতেন। এবং এই হাঁটাটা কি হবে? ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবার, এরপর আর সুযোগ নেই। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটার এটাই হয়তো শেষবার। তো ইট ইজ দ্য লাস্ট টাইম উই শুড বি ওয়াকিং উইথ বাপু, সুন্দর করে বললো কথাটা, যাতে সবাই আরো আবেগে ভরে গেল, সত্যি তো এরপরে আর আমাদের কারোর হাঁটার সুযোগ হবে না। তখন হয়তো গান্ধীজি লিড দিত, সামনে যেত হেঁটে হেঁটে, এবারও লিড দিচ্ছে, তার গাড়ি রয়েছে, কিন্তু সেখানে সে আর হেঁটে যেতে পারছে না, তাকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছে। আর বাকি আমরা যেমন হেঁটে যেতাম এর আগেও, এখনো ঠিক একই রকম ভাবে হেঁটে যাব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। এরপর এর আগেও হাঁটা হয়েছে, সবাই হেঁটেছে, কিন্তু যন্ত্রণাদায়ক হাঁটা ছিল না, এটা হচ্ছে যন্ত্রণাদায়ক হাঁটা, কারণ সবাই দুঃখী দুঃখী সুরে, গান্ধীজি সবাইকে নিয়ে রাস্তায় হাঁটতেন, জোশ থাকতো, আনন্দ থাকতো, হেঁটে কেউ কষ্ট অনুভব করতো না, কিন্তু এই হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, মানে হাজার হাজার লোক সবাই একদম নীরবে দেখছে প্রসেশনটা যাচ্ছে রাস্তা দিয়ে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, তাহলে সবাই দেখছে বাপু লে রয়েছে, শুয়ে রয়েছে, বাপুর মৃতদেহটা শুয়ে রয়েছে কোথায়? একটা ওপেন ট্রাক, একটা খোলা ট্রাক, যেটা কভার করে রয়েছে, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে আর কি কভার করা রয়েছে। থাউজেন্ডস অফ পিপল উইপড, হাজার হাজার লোক ফুপি ফুপি আর কি কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, সবার একই চেষ্টা, বাপুর যদি একটু চরণটা ছোঁয়া যায়। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই মানে ভিড় ক্রাউডের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়াটা সাধারণ ব্যাপার ছিল না, এতটাই ভিড় ছিল। থিক মানে একদম প্রচন্ড, ক্রাউড মানে তো ভিড়, তো থিক মানে আর কি ঘন, ক্রাউড মানে ভিড়, তো ভালোই বোঝা যাচ্ছে ক্রাউডটা বিশাল ভিড় ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি এই যে ধীরে ধীরে যে মুভ করছিলাম স্লোলি এই ভিড়ের মধ্যে দিয়ে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, ইন দ্য মিডস মানে মাঝে, অফ গ্রিয়েভিং মানে শোকাহত, তাহলে আমি বুঝতে পেরেছিলাম, কি বুঝতে পেরেছিলাম? আই ওয়াজ নট, আমি কেবলমাত্র এই শোকাহত লোকেদের মাঝেই রয়েছি এমনটা না, মানে আমি তো নিজেও তো শোকাহত লোকের মাঝে আমি যাচ্ছি, তার মানে এমনটা নয় তারা শোকাহত, আমরা সবাই শোকাহত, আমি নিজেও শোকাহত, এর মধ্যে থেকে আমিও এটা ফিল করছি। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলোভড লিডার, বিলোভড মানে কি? প্রিয় নেতাদের প্রসেশনের থেকেও অন্যরকম প্রসেশন ছিল এই প্রসেশনটা। I was among people for whom walking with বাপু had a special meaning, এই মানে লাইনটার মানে হচ্ছে যে I was among people for whom, মানে আমি হুম মানে তাদের সাথে ওয়াকিং হাঁটছিলাম, কাদের সাথে হাঁটছিলাম? যাদের কাছে এই যে এই হাঁটাটা বিশাল, তাদের কাছে একটা সৌভাগ্যের, তারা খুব গুরুত্ব অনুভব করছে এবং তারা মনে করছে আমি শেষ যাত্রায় থাকতে পেরেছি, তো সেই সমস্ত মানুষদের সাথে আমি হাঁটছি। না, আমার হাঁটাটা ঠিক এইরকম ছিল, মানে আমার হাঁটার সঙ্গীরা ঠিক এইরকম লোক ছিল, তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই হাঁটাটা ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা হেঁটেছি বাপুর সাথে, ওভার দ্য রাফ মানে অমসৃণ, অ্যান্ড স্মুথ মানে মসৃণ, মসৃণ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, সাম্প্রতিক ইতিহাসে, মানে ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে বাপুর সাথে আমরা সব রকম ভাবেই কিন্তু হেঁটেছি, মানে তার আন্দোলনকে আমরা সাপোর্ট করছি মানেই তো আমরা তার আন্দোলনের সাথে হাঁটছি। তো সেটা মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, সব হাঁটাটা সমান ছিল না, কিছু হাঁটার ফলে
জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কত রকম আন্দোলন হয়েছে, কত কিছু হয়েছে, কত মার সহ্য করা হয়েছে, মানে মার খেতে হয়েছে, সেগুলো সব কি, সেগুলো সব রাফলি ছিল। আবার কত আন্দোলন সফল হয়েছে, সেটা ছিল স্মুথ। উই কুড নট নো অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটা আমরা আনতেই পাচ্ছি না। এই ফ্যাক্ট দ্যাট যে দ্য ম্যান মানে বাপুর কথা বলা, যে বাপু who had led us, যে আমাদেরকে নেতৃত্ব দিত, led us over many difficult paths, মানে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে সে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, was never going to walk with us again, আর কোনোদিন সে আমাদের সাথে আর হাঁটবে না, এরকমটা আমরা মানতেই পাচ্ছি না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, তাহলে বাপুর ফিগারটা ছিল শীর্ণ, মানে তিনি রোগা ছিলেন, তাই তো। শীর্ণ ফিগার হ্যাড ওয়াকড, হাঁটতেন, রাস্তা দিয়ে তিনি তো হেঁটে যেতেন। স্টাফ, তার হাতে একটা কি ছিল, একটা লাঠি থাকতো। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের বড় একটা পার্ট দিয়ে তিনি, বড় একটা অংশ দিয়ে তিনি কিন্তু হেঁটে যেতেন, তার এই মানে পাতলা শরীর এবং হাতে একটা লাঠি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, মানে টু ওয়াক মানে হাঁটা, তাহলে হাঁটার মানে কি, তুমি হেঁটে কোথাও যাচ্ছ মানে তুমি দেরিতে পৌঁছাবে, তার মানে তোমার প্রোগ্রেসটা ধীরে হচ্ছে, স্লো প্রোগ্রেস। তাই কি বলছে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে স্লো প্রোগ্রেস হচ্ছে, ধীরে ধীরে তুমি উন্নত হচ্ছ। কিন্তু এই ধীরে ধীরে তুমি যে উন্নত হচ্ছ এরও মিনিং রয়েছে, দেখো ভালো করে পরের লাইনটা দেখো। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তুমি যখন হেঁটে হেঁটে কোথাও যাবে তখন তুমি পরিষ্কার ভাবে, যে ক্ল্যারিটি, তুমি ভাবতে পারবে, থিঙ্ক উইথ ক্ল্যারিটি, কোনো একটা জিনিস নিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে ভাবতে ভাবতে যেতে পারবে। কিন্তু তুমি যদি জোরে কোথাও তাড়াতাড়ি যাও, তোমার ভাবনায় সে গতি আসবে না, তাই না। মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে মানে সে কত কিছু ভাবছে, পরিষ্কার ভাবে জিনিসগুলোকে বিশ্লেষণ করতে পারে। থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট, মানে ক্লোজলি মানে কাছাকাছি ভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে বোঝা যায়। কারণ ভাবা হয় তো, অনেক কিছু তো মাথায় চলে তখন পরিষ্কার ভাবে, কারণ তখন তো হুটোপাটা নেই, ধীরে ধীরে তো জিনিসগুলো হচ্ছে। ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা রয়েছে তুমি সমস্ত কিছু সম্বন্ধে ক্লোজলি খুব কাছাকাছি অনুভব করতে পারবে, কারণ তুমি তো হেঁটে হেঁটে যাচ্ছ। ফ্রম স্মল ইনসেক্ট, মানে ছোট একটা পতঙ্গ থেকে, দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, হরাইজন মানে দিগন্ত, ঠিক আছে। তা তোমার সেই পথের ছোট্ট একটা প্রাণী বা পতঙ্গ নিয়ে তুমি ভাবতে পারবে খুব সুন্দরভাবে, ধীরে ধীরে পতঙ্গ থেকে শুরু করে তোমার দিগন্ত পর্যন্ত তুমি যত কিছু যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু সম্বন্ধে তুমি খুব ক্লোজলি ধীরে ধীরে সুন্দরভাবে ভাবতে পারবে, কারণ তুমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার স্লো প্রোগ্রেস হচ্ছে, এবং এটাই দরকার ভাবনা চিন্তায় উন্নত করতে গেলে। ওই সময় ওই রকম ভাবে সবাই হেঁটে যাচ্ছে মানে কি, সে কত, মানুষগুলো কত ফিল করছে জিনিসগুলোকে। ফট করে চলে গেলে তো মাথা থেকে ফট করে সব জিনিসগুলো আসবে না, গতির সাথে গেলে এগুলো হয় না। স্লো হেঁটে দেখা যায় না, আগেকার দিনে মৃত্যুর মিছিলটা তো হেঁটেই হতো না, এখন তো দেখা যায় গাড়িতে করে চলে গেল, পেছনে টোটোতে করে সব যাচ্ছে, মানুষগুলো একটু কাঁদতে কাঁদতে দেখলে শ্মশানে চলে এসছে দুম করে। হেঁটে হেঁটে গেলে তার মধ্যে একটা অন্য ব্যাপার, যে পুরনো সমস্ত স্মৃতিগুলো সব মনে পড়ে, এবং সামনে যা চারপাশে যা দেখতে পাচ্ছি তার সাথে সেগুলোকে দেখছি, এবং পুরনো বিভিন্ন ঘটনা মনে পড়ছে, তাকে রিলেটেড যে চলে গেছে। মোর ওভার, এছাড়াও মানে মোর ওভার যেটা বলা যায় আর কি, টু ওয়াক হাঁটা, ওয়াজ অফেন, অফেন মানে প্রায়শই, দ্য অনলি ওয়ে একমাত্র পথ, ওপেন খোলা ছিল, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মানে সাধারণ ভারতবাসীর কাছে আর কোনো তো পথ ছিল না। তো একটা আন্দোলন বা কোনো একটা কিছুতে যেতে গেলে তাকে তো হেঁটেই যেতে হতো, তো গান্ধীজি এটাকেই পছন্দ করতো, তাই গান্ধীজি নিজে হেঁটে যেত আন্দোলনে, বাকি সবাই তার সাথে যেত। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, তাহলে হেঁটে গেলে তোমার কোনো যানবাহনের প্রয়োজন নেই, এই রিকোয়ার্ড মানে প্রয়োজন, তাহলে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, তুমি হেঁটে গেলে তোমার কোনো যানবাহনের প্রয়োজন নেই, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধু যানবাহন বলতে তোমার শরীরটাকে তুমি যদি যানবাহন মনে করো তাহলে সেটা, যদি না মনে করো তাহলে না, তাহলে তোমার শরীরের এই যানটা ছাড়া আর কোনো বাহনের দরকার হচ্ছে না হেঁটে গেলে। অ্যান্ড এবং কস্ট হিম নাথিং, কোনো খরচও নেই, হেঁটে গেলে কোনো খরচ আছে, কোনো খরচ নেই, বাট হিজ এনার্জি, শুধুমাত্র যেটা খরচ হয় সেটা হচ্ছে এনার্জি। তাহলে হেঁটে গেলে আমাদের কি হয়, কোনো রকম খরচ হয় না, শুধুমাত্র এনার্জি খরচ হয়, আর কোনো যানবাহনের দরকার হয় না, কারণ আমাদের শরীরটাই তখন হয়ে যায় একটা যান। গান্ধীজি টুক দিস নেসেসিটি as he took much that was commonplace and transformed it into a joyful efforts। তাহলে এখানে কি বলছে দেখো, গান্ধীজি অনেক সাধারণ জিনিস গ্রহণ করেছিল খুব আনন্দের সাথে, এবং হাঁটাটাও তার কাছে একটা সাধারণ জিনিসই তো ছিল, এবং সাধারণ মানুষ তো হেঁটেই তার সাথে যেত, তো এটাকেও সে গ্রহণ করেছিল, এবং
সে এবং এই জিনিসটাকে সে কি করে ট্রান্সফর্ম করেছিল, এইটাকে, এই যে হেঁটে হেঁটে যাওয়াটাকে সে ট্রান্সফর্ম করেছিল কিসে, ইনটু আ জয়ফুল এফর্ট। এটা একটা আনন্দের সাথে সবাই তার সাথে যেত। অনেক সাধারণ জিনিসকে তিনি কিন্তু গ্রহণ করেছেন, তেমন হাঁটাটাকেও তিনি গ্রহণ করেছিলেন। আচ্ছা, এবার আমাদের লাস্ট ইউনিট, ইউনিট 3, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল। ফিউনারেলের কিছুদিন পর। ফিউনারেল মানে শেষ কাজ, অন্ত্যেষ্টিক্রিয়া। আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন, একটা স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে গান্ধীজির যে অ্যাসেস মানে কি ভস্য, সেই ভস্যটা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে, এলাহাবাদে একটা স্পেশাল ট্রেনে করে যাওয়া হচ্ছে। ঠিক আছে, ফিউনারেলের কিছুদিন পর। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, ডেকড মানে ডেকোরেট করা, মানে সজ্জিত। তাহলে কম্পার্টমেন্ট, ট্রেনের সেই কম্পার্টমেন্ট সজ্জিত ছিল উইথ ফ্লাওয়ার্স, ফুলের দ্বারা, ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে ট্রেনে যারা ছিল তারা ভজন গাইছিল, তাই তো। পিপল ডিড নট উইপ এনিমোর, ওখানে কিন্তু কেউ উইপ করছিল না, সেরকম কান্নাকাটি করছিল না। কেন কাঁদছিল না, দেখো, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, কারণ তারা ফিল করছিল, তারা অনুভব করছিল গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজি ওইখানেই রয়েছে, ভজনের মধ্যে, গানের মধ্যে গান্ধীজি রয়েছে আমাদের কম্পার্টমেন্টে, আমাদের কিসের দুঃখ, কেন কাঁদবো। অ্যামিড, অ্যামিড মানে মধ্যে, তাহলে কম্পার্টমেন্টের এই ভজনের মধ্যেই গান্ধীজি রয়েছে, এরকমটা সবাই ফিল করছে বলে কেউ কাঁদছে না। দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য সংস, তো এই ফলোয়ারদের এবং এই গানের মধ্যে গান্ধীজির প্রেজেন্স রয়েছে। এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস মানে দুঃখী জনতা, তাই তো। ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ভরে রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের বাইরে সব সব জনতা একবার লাস্ট দেখতে চাইছে, গান্ধীজির এই ভস্য নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা দেখেও সবাই আর কি সুখী, এইরকম ফিল করার জন্য সবাই আর কি দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, তো অ্যামিড মানে আবার বলছি মধ্যে দিয়ে, তাই তো। তাহলে গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটা কোথায় পৌঁছলো, এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংক। ব্যাংক মানে কি, নদীর কিনারা, নদীর ধারে। তো সেই ভস্যটা, গান্ধীজির সেই ভস্যটা বিসর্জন দেওয়া হবে, তাই তো, ইন দা গাঙ্গেজ, গঙ্গার মধ্যে, গঙ্গার ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তা হয় যেখানে এ হিউজ অনেক সংখ্যায়, ক্রাউড এই যে সংখ্যায় জনতা, হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে গঙ্গার কিনারায়। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সবাই, আফটারওয়ার্ডস তারপর, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা সবাই আবার দিল্লিতে ফিরে আসলাম। তারপর দেখো, দিল্লিতে ফিরে আসার পর লেখিকার ফিলিংস দেখো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে এসে আমি ফিল করলাম, আই ফেল্ট অ্যাট সি। আই ফেল্ট অ্যাট সি এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, ঠিক আছে। ইডিওমেটিক ফ্রেজ যেটা কাকে বলে, ইডিয়াম ফ্রেজ আছে, তোমরা সরকারি চাকরি পরীক্ষায় পাবে, যেখানে এইটার মধ্যে দিয়ে একটা অন্য অর্থ বোঝানো হচ্ছে। আমরা নর্মালি কি দেখতে পাচ্ছি, আই ফেল্ট অ্যাট সি, আমি অনুভব করছি সমুদ্রের মধ্যে আমি রয়েছি, এরকমটা তো না। এটার মধ্যে দিয়ে অন্য কিছু বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে, যে মাথার ওপর থেকে কেউ চলে গেলে যেরকম মনে হয় আমি এবার একা, কি করব কিছু বুঝতে পারছি না, সেই রকম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, এবার লেখিকা নিজে নিজের মনে মনে সে কথা বলছে যে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে কখনোই ডাইরেক্টলি হাঁটিনি। গান্ধীজি হেঁটে গেছে, আন্দোলন করছে, আমরা কখনো যাইনি গান্ধীজির সাথে। তাহলে যারা গেছে তাদের থেকে বেশি ফিল হবে, আমার কেন হচ্ছে, তাও আমার ফিল হচ্ছে। গন টু প্রিজন অ্যাট হিজ কল, এমনকি তার ডাকে জেলেও যায়নি, তার সাথে হাঁটিও নি, তার সাথে কখনো এই প্রিজন জেলেও কিন্তু যায়নি তার কলে। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, দেশের জন্য আমার কোন রকম সেরকম স্যাক্রিফাইসও নেই। বাকিরা যে বলিদান দিয়েছে, আত্মবলিদান, ঠিক আছে, আন্দোলন করতে যাচ্ছে মানুষ মানে তারা আত্মবলিদান দিচ্ছে। তো ওই সময় তো খেয়ে দিয়ে ঘরে বেশ ঘুমিয়ে থাকা যায়, মানুষ আন্দোলনে যাচ্ছে দেশকে স্বাধীন করবে বলে, এটাকে স্যাক্রিফাইস বলে। তো লেখিকা কোনোদিন এই স্যাক্রিফাইস করেনি, গান্ধীজির সাথে হেঁটেও যায়নি, গান্ধীজি যেমন জেলে গিয়েছে সে নিজেও জেলেও যায়নি, কোন রকম স্যাক্রিফাইস লেখিকার নেই। তাহলে গান্ধীজির জন্য তার কেন এত দুঃখ ফিল হবে। তবুও গান্ধীজি চলে যাওয়ার পর সে এখন ফিল করছে, মাই সিস্টার, আমার অনেক বোন রয়েছে বা আমার বোনেরা, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আদার ইয়ং
পিপল এবং অন্যান্য ইয়ং পিপল, অনেক অন্য ইয়ং পিপল রয়েছে লাইক মি, যারা ঠিক আমার মতনই, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, যারা শুধুই মেয়ারলি শুধুমাত্র, অনলুকার্স মানে দর্শক, যারা শুধুমাত্র দর্শক হিসেবেই ছিল। এই যে আন্দোলন হচ্ছে, এত কিছু চারিদিকে শুনতে পাচ্ছে, তারা কিন্তু কখনো ইনভলভ হয়নি, তারা সবাই কি একটা দর্শকের ভূমিকাই পালন করেছে। মানে এখানে লেখিকা বলতে যে আমি এবং আমার মতো অনেকেই রয়েছে, আমরা যারা দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও স্টিল একই রকম ভাবে আই ফেল্ট অ্যাট সি, আমি সেই ফেল্ট অ্যাট সি অনুভব করছি। মানে মনে হচ্ছে আমার মাথার উপর থেকে হাত সরে গেল, আমার মানে কি বলে, আমার পরিবারের একজন কর্তা যার আন্ডারে আমরা ছিলাম সে চলে গেল, আমরা এবার কি করব, আমি একটা দিশেহারা ফিল করছি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, মানে আমার অনুভব হচ্ছে এখন, আই ফেল্ট আমি অনুভব করছি, আই হ্যাড গ্রোন আমি বড় হয়েছিলাম, গ্রোন আপ আমি বড় হয়েছিলাম, কিসের মধ্যে, উইদিন আ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যেই যেন আমি বড় হয়েছিলাম। আই ফেল্ট আমি অনুভব করেছি, আই হ্যাড গ্রোন আপ আমি বৃদ্ধি পেয়েছি, মানে আমি বড় হয়েছি, উইদিন আ ম্যাজিক সার্কেল একটা ম্যাজিক সার্কেলের মধ্যেই আমি বড় হয়েছি, এই ফিলটা আমার মধ্যে এখন হচ্ছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু চলে যাওয়ার সাথে সাথে, আই ফেল্ট আমার এখন অনুভব হচ্ছে, কি এখন অনুভব হচ্ছে, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সেই ম্যাজিক সার্কেলটা আর নেই। যে ম্যাজিক সার্কেলের মধ্যে আমি বড় হয়েছি এরকমটা আমার ফিলিংস, সেই ম্যাজিক সার্কেলটা হঠাৎ করে যেন আমার মধ্যে থেকে চলে গেল, কারণ বাপু তো বেঁচে নেই। লিভিং মি আনপ্রোটেক্টেড, মানে আমাদেরকে আনপ্রোটেক্টেড রেখে চলে গেল বাপু, একটা আনপ্রোটেক্ট ফিল হচ্ছে। বাড়ির গার্জেন চলে গেলে যেমন বাড়ির লোকেদের আনপ্রোটেক্ট ফিল হয়, অসুরক্ষিত, ঠিক অসুরক্ষিত ফিল তখন লেখিকার হচ্ছে। উইথ অ্যান এফর্ট আই রোস্ট মাই সেলফ, তাহলে আমি আমাকে আবার রাইজ করলাম, মানে আমার নিজের শক্তির দ্বারাই আমি আমাকে আবার ধরলাম, মানে নিজেকে স্ট্রং করছি, মানে নিজেই দুর্বল হয়ে যাচ্ছি দুঃখের সাথে, এবার নিজেকে আবার শক্ত করার চেষ্টা করছি। আই আস্কড মাই সেলফ, আমি আমাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, মানে বাপু কি শুধু শুধুই বেঁচে ছিল বা শুধু শুধুই মরে গিয়েছে, নাথিং মানে কোনো কিছুর কারণই নেই কি তার বেঁচে থাকা বা মরে যাওয়াটা, এইরকম। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, মানে আমি কিভাবে এত সহজে আমার কারেজ সাহসটাকে হারিয়ে ফেলতে পারি, লস করতে পারি। হোয়েন যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি এখানে আর বেঁচে নেই, তো তিনি নেই, আমরা কিভাবে আমাদের সাহসটাকে এতটা সহজেই, মানে আমাদের ভেতরে যে কারেজ সেটা এত তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলতে পারি, কারণ তিনি আমাদের জন্য কত কিছু করেছে, তিনি এমন ভাবে আমাদের করেছে, মানে কি আমাদেরকে তো স্বাবলম্বী বানিয়েছে, উনি নেই আমরা দুর্বল হয়ে পড়বো, তাহলে তো সবই বেকার হয়ে গেল, তার পরিশ্রম আন্দোলন সব বৃথা। মাই ভ্যালুস, আমার মূল্যবোধ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ অতটা দুর্বল নয়, মানে মাই ভ্যালুস আমার মূল্য, মানে মূল্যবোধ, মানে আমাদের মূল্যবোধ বা আমার মূল্যবোধ ওয়ার নট সো উইক, অতটাও দুর্বল নয় যে পুরো ভেঙে পড়বো। কেন, তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদেরকেই তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত কিছু করেছেন, তাহলে আমরা কি এতটাই দুর্বল যে তিনি নেই এবার আমরা পুরোই ভেঙে পড়বো? তাহলে তো তার সমস্ত লড়াই বৃথা হয়ে যাবে। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি, মানে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, তাহলে লক্ষ লক্ষ মানুষ উড হ্যাভ বিন অর্ডিনারি, অর্ডিনারি ফোক সাধারণ মানুষই হয়ে থাকতো। বাট ফর বাপু, মানে বাপু ছিল বলে তারা কিন্তু সাধারণ মানুষ হয়ে নেই, বাপু তাদের জন্য অনেক কিছু করেছে, মানে বাপু তাদেরকে নিয়েই তাদের জন্য অনেক কিছু করেছে। হি ব্রট দেম আউট অফ দ্য ইনডিফারেন্স, মানে উদাসীনতা, তাহলে তাদেরকে ব্রট মানে ব্রিং থেকে, ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, উদাসীনতা থেকে মানুষদেরকে বের করে নিয়ে এসছে, সাধারণ মানুষ যে উদাসীন ছিল আগে তাদেরকে বের করে নিয়ে এসছে। অ্যান্ড এবং awakened them to one another's suffering, তাদেরকে জাগিয়ে তোলা হয়েছিল, কিভাবে জাগিয়ে তোলা হয়েছিল, তাদের মানে তাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছিল যে মানুষ অটোমেটিক্যালি একজন বিপদে পড়লে আর একজন ছুটে যাবে, সেই ভাবনাটা তাদের মধ্যে ইনপুট করেছিল কে, বাপু। বাট ইফ নাও বাপু ইজ গন, বাপু নেই তো তাহলে কি হয়েছে, বাপু নেই তো কি হয়েছে, উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি, আমরা ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড এবং গর্বিত, বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা গর্বিত, আমরা ইয়ং, আমরা স্ট্রং, আমরা শক্তিশালী, কারণ বাপুর ব্যানার ধরার জন্য তো আমরা রয়েছি, আমরাই বাপুর ব্যানারকে সামনে নিয়ে যাব, মানে বাপু আমাদের মধ্যে দিয়ে বিরাজ করবে, আমাদের ভালো কাজ, আমাদের দেশের জন্য বিভিন্ন কাজ, যেটা বাপুর ব্যানারকে তুলে ধরা হবে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে,
বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গেছে, বাট কিন্তু হিজ ইন্ডিয়া, তার ভারতবর্ষ, উড কন্টিনিউ, কন্টিনিউ করবে, টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ছেলে মেয়েদের মধ্যে। মানে আমরা হচ্ছি তার ছেলে মেয়ে, আমাদের আমাদের মধ্যেই তার স্বপ্নের ভারতবর্ষ তিনি দেখতে পাবেন।